লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা। ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থীর অনশন চলছে। অসুস্থ হয়েছেন একজন। মাতারবাড়ি পোর্ট নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আজ। ব্যবসায়ীদের দাবি বাড়বে বাণিজ্যের নতুন সম্ভাবনা। ৪০ বছর পানির তলায় যশোরের ভবদহ। সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করার ঘোষণা দিলেন রিজওয়ানা। ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষকদের প্রণোদনার বীজ বিতরণ নিয়ে অভিযোগ। ৩ কৃষি কর্মকর্তাকে স্টান্ট রিলিজ। স্বাগত দেশযোগে, সাথে আছি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বহু দেশের মানুষ চেনে, বাংলাদেশ নামক দেশটিকে। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই এই বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। এখন একটু আগে যেটা আমি বলেছিলাম যে আমরা খেলাটাকে সাবজেক্ট মানে পাস করতে হবে। কেউ যদি ফুটবল খেলে, ফুটবলের যেই প্লেসমেন্টেই সে খেলুক না কেন, তাকে তার ইনস্ট্রাক্টর থাকবে, শিক্ষক থাকবে এবং তাকে সেই পার্টটাতে পাস করতে হবে। ব্যাপারটা আমরা এইভাবে রাখতে চাই। কেউ যদি বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবল খেললে তাকে একটা পারফরমেন্সের মধ্যে আসতে হবে যাতে সে পাস করতে পারে। অর্থাৎ আমরা গুরুত্ব দিতে চাইছি, খেলার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এখানে আবার আরেকটি বিষয় আছে, আমাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে, যেটি একটি পরিকল্পনার মধ্যে আমাদের আছে। যে যেমন ধরেন অলিম্পিক হোক বা এই ধরনের আন্তর্জাতিক খেলাগুলোতে হোক, আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। আবহাওয়ার কারণেই হোক, আমাদের শারীরিক গঠনের কারণেই হোক, সব খেলায় আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে আমাদের শারীরিক গঠন, আমাদের এনার্জি, আমরা বাংলাদেশের মানুষ শারীরিক গঠন, এনার্জি সবকিছু বিবেচনায় কোন কোন খেলায় আমরা ভালো করতে পারবো, এরকম কিছু খেলা বেছে নিতে হবে আমাদেরকে। তার অর্থ এই না যে অন্য খেলাগুলোকে আমরা ডিসকারেজ করবো, না, তা না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি নিজেদেরকে সেভাবে তুলে ধরতে হয়, তাহলে আমাদেরকে কয়েকটি খেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে সেই খেলাগুলোতে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসতে সক্ষম হবে, সেই খেলাগুলোর ভিত্তিতে প্রপার ট্রেনিং আমরা তাদেরকে দিব, যাতে করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসবো, যাতে করে তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। খুব সংক্ষেপে বললে আপনার সামনে এই বিষয়টি আমরা তুলে ধরলাম। আর অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজ লেভেলে বিশেষ করে খেলাধুলাটাকে এনকারেজ করতে হবে। কারণ বিশেষ করে স্কুল লেভেলে নর্মাল নিয়মেই একটা বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলা করার সাথে সাথে যেটা হবে, ও যখন নড়াচড়া করবে, দৌড়াভাগা করবে, স্বাভাবিকভাবে ওর ব্লাড সার্কুলেশন বাড়বে। ওর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি যাবে, কারণ অক্সিজেন নেবে তো অক্সিজেন বেশি যাবে এবং অক্সিজেনটা ব্রেনের মধ্যেও যাবে। আর ব্রেনের মধ্যে যখন অক্সিজেনটা যাবে, ব্রেনটা ওর কাজ করবে বেটার। ফলে শুধু খেলাধুলার জন্যই খেলাধুলা হচ্ছে না, ও খেলাধুলা করার পাশাপাশি ওর যখন বেটার ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা বেটার হবে, আপনার পারফরমেন্সটা বেটার হবে, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে, তুলনামূলকভাবে পড়ালেখাতেও বেটার করবে। ওর ব্রেন যখন মোর অক্সিজেন যাবে, মোর চিন্তা করতে পারবে, মোর ফাংশনাল হবে ওর ব্রেন, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। সেই জন্যই পড়ালেখাতে যেতে বেটার করে, এই জন্যও তাকে খেলাধুলাতে এনকারেজ করতে হবে, ফিজিক্যাল খেলাধুলাতে এনকারেজ করতে হবে। ধন্যবাদ। আমরা পুরো বিষয়টাকে এইভাবে। এবার প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি শ্রী গোবিন্দ কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে গোবিন্দগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা।
আমার প্রশ্নটি হচ্ছে 31 দফার ভিতরে দফা নাম্বার 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা এবং আহ, তাদের সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান বলতে রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো থাকে সেগুলো সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে মানে নিশ্চিত বা কার্যকর ভূমিকায় ভোগ করবে, এইটা যেমন নিশ্চিত করা আছে আপনার এই দফাতে। এর ভিতরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায় সহ নানা জাতি বর্ণের মানুষ বসবাস করে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কি রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বা করছে? দর্শক, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন উত্তর পর্বে কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তারা বলছেন, চারুকলাকে মূল ক্যাম্পাসে নেয়ার প্রক্রিয়া শেষ করে লিখিত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। আর প্রশাসন বলছে, সিন্ডিকেট সভা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। ক্যাম্পাসে ফেরার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তারা বলছেন, নির্ধারিত সময় পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তারা অনশন কর্মসূচিতে বসেছেন। তো আমরা চাচ্ছিলাম যে দ্রুত সিন্ডিকেট মিটিংটার দিন এবং তার সিদ্ধান্তটা আমাদের কাছে দিন, কিভাবে আমাদের প্রচেষ্টা করে চারুকলা নিয়ে আসবেন। প্রশাসন আমাদের থেকে সময় চেয়েছেন, এর আগেও সময় চাইছেন, কিন্তু সেই সময়ের মধ্যে তারা কোনো কাজ করেন নাই। এই রোডম্যাপ পাওয়ার পরে আমরা সব তদারকি, আমরা যখন স্যাটিসফাই হব যে আসলেই এবার আমরা স্যাটিসফাই যে এবার আসলেই চারুকলা আসবে বলে আমরা যখন আশ্বস্ত হব তখনই আমরা আমাদের অনশন ভাঙবো, এর আগে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারাও চান চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরুক। এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিন্ডিকেট মেম্বার, উনি রাতারাতি আসতে পারবেন আমার তো মনে হচ্ছে না। আসতে পারলে তো ভালো, নিশ্চয়ই স্যাররা কথা বলছেন, যোগাযোগ করছেন। তারপর আরো বেশ কিছু সিনিয়র সিন্ডিকেট মেম্বার আছেন যারা বলা মাত্র আসতে পারবে না। আর দিনের শেষে যদি জরুরি সিন্ডিকেট করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতর যে কয়জন আছে এই কয়জনে করা, এটা লং টার্মে আসলে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কম হবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় 1970 সালে। 2010 সালের 2রা আগস্ট নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400। এর সব বিভাগ এবং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকলেও চারুকলা ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে 18 কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। 2022 সালের নভেম্বরে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা তখন জরাজীর্ণ ভবন থেকে ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে আনার দাবি জানালেও প্রশাসন নানা অজুহাত দেখিয়েছে। প্রতিবারই প্রত্যেক প্রশাসন আমাদেরকে নানান আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই আসলে কোনো কার্যকরী কোনো কিছু ওনারা আমাদেরকে দিতে পারে নাই। যতক্ষণ না আমাদের প্রজ্ঞাপন জারি করে এখানে ক্যাম্পাসে ফিরে এনে ক্লাস শুরু না করে আমাদের ততক্ষণ পর্যন্ত অনশন জারি থাকবে। আয়তনে দেশের সর্ববৃহৎ 2300 একরের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে বর্তমানে 54টা বিভাগ এবং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন প্রায় 30,000 শিক্ষার্থী। আব্দুল মামুন, 71। দর্শক, সবশেষ পাওয়া খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়টি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি জানবো। সহকর্মী মাহফুজ শুভ্র সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ্র, অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থা জানাবেন, বাকিরা কেমন আছেন, কি বলছেন তারা, শিক্ষার্থীদের সাথে প্রশাসনের কেউ কি যোগাযোগ করেছেন কিনা, তাদের দাবি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, জানাবেন সার্বিক পরিস্থিতি। যেমনটি বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু গতকাল থেকেই প্রায়
গতকাল 3:30 থেকে কিন্তু তারা অবস্থান করেছে এবং এখন পর্যন্ত প্রায় 7 হয়ে গেলেও কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান ছাড়েনি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অবসররত যে শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে থেকে 2 জন অসুস্থ হয়েছেন এবং 9 জন যে শিক্ষার্থী অবস্থানরত অবস্থা রয়েছে তাদের অবস্থাও কিন্তু আসলে কিছুটা শোচনীয় আমরা দেখেছি যে 2 জন শিক্ষার্থী, এর মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং একজন ছাত্র, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম এসে তাদেরকে স্যালাইনের মাধ্যমে তাদেরকে স্যালাইন দিয়েছে এবং এই চিকিৎসক বলেছে তাদের আসলে সুগার লেভেল কিছুটা কমে গিয়েছে এবং রক্ত চাপও কিছুটা কমে গিয়েছে, সেই জন্য আসলে তারা অসুস্থ হয়ে পড়েছে। এবং বাকি যারা অনশনরত যে 7 জন রয়েছে তাদের কিন্তু অবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আমরা দেখেছি যে প্রায় এর মধ্যে প্রশাসন শিক্ষার্থীদের সাথে কথা বলা, গতকালকে একটি মিটিং করে যারা অনশনরত রয়েছিল তাদেরকে বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী 14 মে অনুষ্ঠিতব্য যে সমাবর্তন, সেই সমাবর্তনের পরে তাদের আসলে এই যে দাবি দেওয়া মানার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিটা অনার, কারণ শিক্ষার্থীরা বলছে যে আমরা দীর্ঘদিন যাবত আমরা চারুকলাকে ক্যাম্পাসে আমার আন্দোলন করে আসছে। আপনাকে একটু বলে রাখি যে প্রায় 2022 সাল থেকে কিন্তু চট্টগ্রামের যে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে ফেরার আন্দোলন করে যাচ্ছে, কিন্তু তারপরেও বিভিন্ন প্রশাসন পরিবর্তন হওয়া সত্ত্বেও তাদেরকে বিভিন্ন প্রশাসন তাকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান যে প্রশাসন রয়েছে তারা কিন্তু গত ডিসেম্বর মাসে তাদেরকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী থেকে গত এপ্রিল ক্যাম্পাসে ফেরানোর কথা আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই দাবি পূরণ না হয় গতকাল থেকে আন্দোলন করে এবং বিকাল 3:30 থেকে তারা কিন্তু অনশন কর্মসূচিতে বসে। এবং এই সর্বশেষ পরিস্থিতি রয়েছে এখানে যে নজর শিক্ষিত অনশনরত অবস্থা রয়েছে, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে এবং জরুরি সিন্ডিকেট মিটিং ডাকার পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ডাকার পর তাদের যদি এই যে ক্যাম্পাসে ফেরার যদি স্মারক ক্যাম্পাসে ফেরার জন্য যে আনুষ্ঠানিক কার্যক্রম যদি গ্রহণ না করে থেকে সরবে না। এই জন্য তারা এমনকি এটাও বলেছে যে প্রয়োজনে তারা এখানে বসে অনশনরত অবস্থা অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, তারপর তারা আন্দোলন করবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে সামনে সমাবর্তনকে কেন্দ্র করে তাদের সার্বিক চাপ রয়েছে, যে জন্য তারা সমাজ দেখা তাদের জন্য সম্ভব হয়ে উঠছে না, কিন্তু অনশনরত অবস্থা যারা সার্বিক সকল বিষয়েই তাদের শুভ্র, আপনি খবরাখবর রাখছেন, ক্যাম্পাসে আছেন, যেমনটি আমরা জানছিলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরো বিস্তারিত জানবো। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের খবর নিয়ে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এতক্ষণ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন 2য় দিনের মতো অব্যাহত রেখেছেন। এদিকে সকাল থেকে শিক্ষকরা অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন তারা চেষ্টা করছেন দ্রুত সমস্যার সমাধানের। 2য় দিনের সকালে দেখা গেছে টানা অনশনে দুর্বল হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। তারা জানান তাদের 2 জন অসুস্থ হয়ে পড়ায় বাসায় পাঠানো হয়েছে। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এদিকে মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক সহ অন্যান্য শিক্ষকরা অনশনের স্থানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তারা অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন। ছাত্র কল্যাণ পরিচালক জানান তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে একটি আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিরসনের। যৌক্তিক দাবি নিয়ে ওনারা এত ঘুরপাক করতেছে, এতদিন আমাদের সাথে বসতে আসে না, এখন আমরা যখন অনশনে বসলাম ওনারা তখন আমাদের সাথে নেগোসিয়েশন করতে আসে। আমরা তো চাই নাই। তারা কি চায় যে আরো 5 দিন আমরা আরো 10 দিন এখানে থাকি, আমরা অসুস্থ হই, তারপরে সলিউশন করবে? সলিউশন যদি করতেই হয় ছেলেগুলো সুস্থ থাকা অবস্থায় সলিউশন করুক। আমরা অসুস্থ হয়ে যাবো, এখান থেকে 2-4টা লাশ চলে যাবে, তারপরে সলিউশন করে তো কোনো লাভ হবে না। আপাতত আমরা তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য বারবার চেষ্টা করতেছি, আহ্বান করতেছি যে তারা রিকনসিডার করার জন্য। তারা আপাতত এই আমাদের আহ্বান এখন পর্যন্ত সাড়া দেয় নাই। আমরা আশাবাদী হয়তো শেষ পর্যন্ত তারা সাড়া দিতে পারে। 6 দফা
বাস্তবায়নের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা ইনস্টিটিউট ক্যাম্পাসে তাদের দাবির পক্ষে মিছিল বের করেন। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীরা অবিলম্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল ও উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালুর দাবি জানান। দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে সকালে শহরের 5 রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। এর আগে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। বেলা 12টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সকাল থেকে যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় তারা ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার খোঁজ পেয়ে তল্লাশি চালায় এবং 7 জনকে আটক সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল ফোন। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযানের সময় আটক 7 জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর প্রথম পদক্ষেপ হিসেবে খুব শিগগিরই সেনাবাহিনী হরি, ভদ্রা ও অপারভদ্রা নদী খনন শুরু করবে। দুপুরে জলাবদ্ধ ভবদহ এলাকা পরিদর্শনের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের একথা বলেন। সকালে 3 উপদেষ্টা হেলিকপ্টার যোগে ঢাকা থেকে যশোরের অভয়নগরে আসেন। সেখানে তারা বোরো ধান কাটা উৎসবে যোগ দেন। পরে ভবদহ কলেজ মাঠে সাংবাদিকদের ব্রিফ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রায় স্থায়ী হয়ে ওঠা ভবদহ সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না, তবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে। এদিকে 3 উপদেষ্টার সফরের খবরে ভবদহ স্লুইস গেটের কাছে জড়ো হন এলাকার কিছু মানুষ। তারা ভবদহ সমস্যার সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালু করার দাবি করেন। অন্যদিকে আরেক দল টাইডাল রিভার ম্যানেজমেন্ট পদ্ধতির বিরোধিতা করে জড়ো হয় ভবদহ বাজারে। এ সময় 2 পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা। সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়। আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। 4 দশক ধরে জলাবদ্ধতায় ভুগছে যশোরের ভবদহের 3 লাখ মানুষ। বিভিন্ন সরকারের সময় জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এর স্থায়ী সমাধানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম আন্দোলন কমিটির 5 দফা দাবিও পূরণ হয়নি। তবে দীর্ঘদিন পর হলেও কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। এস এম ফারহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে ভবদহের অবস্থান। 4 দশক ধরে এখানকার 330 কিলোমিটার এলাকার 3 লাখ মানুষ ভুগছেন জলাবদ্ধতায়। গত 2 বছর এই জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে।
এই অঞ্চলের ৩০০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে ফসল, মাছের ঘের, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু কোনো কিছুতেই মেলেনি সমাধান। নানা সময় নানা পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। এখন সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে। গত মৌসুমেও কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আমাদের বর্ষাকালীন সময় আমাদের জীবন মরণ সমস্যা হয়, আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, ঘের সব তলিয়ে যায়। ভুক্তভোগীরা বলছেন, স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু সেটি ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ। আমরা ভবদহ অঞ্চলে যে কোনো একটা বিলের টিআরএমের দাবি করছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো অবস্থায় আমাদের সেই প্রকল্প সফল হতে যায়নি। ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য টিআরএম স্থাপন, আমডাঙ্গা খাল খনন, বিল খুকশিয়ার ওয়াবদার স্লুইস গেটের পলি অপসারণ জরুরি বলে মনে করছেন আন্দোলনকারীরা। আমরা কথা রেখেছেন আমডাঙ্গা খাল সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু কাজে যদি বিলম্ব ঘটে তাহলে এই বর্ষা মৌসুমে আমডাঙ্গা খালের সুফল আমরা পাবো না। সে কারণে জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খালের ইউড্রেনটা যদি কমপ্লিট করে দেওয়া যায় তাহলে এই বর্ষাকালে আমরা সুফল পাব। যশোরের মরণ ফাঁদ এই ভবদহ বিল দেখতে আসছেন বর্তমান সরকারের ৩ উপদেষ্টা। জেলা প্রশাসক জানান, উপদেষ্টাদের কাছে এখানকার মানুষের বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ নানা বিষয় উপস্থাপন করা হবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটা প্রেজেন্টেশন এটাই থাকবে। আমরা টেকনিক্যাল বিষয়টা হয়তো আমরা দেখাবো না। আমাদের এই জেলার দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, এলাকার মানুষগুলো ফেস করেছে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা। ৩ উপদেষ্টার পরিদর্শনের আশায় নতুন করে স্বপ্ন বুনছেন পানিতে ডুবে থাকা ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষ। মনিরা কাজুরি, ৭১। ভূ রাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেল দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে দিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে বাংলাদেশ। আর এই বন্দর দক্ষিণ এশিয়ার একমাত্র বিজনেস হাবের পাশাপাশি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। একই সাথে ১৪ মিটার গভীরতার কারণে বিশাল আকৃতির জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ায় আমদানি রপ্তানি যেমন বাড়বে, তার সাথে কমবে যাবতীয় খরচ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ভারত এবং চীনের প্রতিযোগিতার কারণে দীর্ঘদিন সমুদ্র বন্দর নির্মাণ আটকে থাকলেও শেষ পর্যন্ত জাপানের অর্থায়নে তৈরি হচ্ছে ১৮,০০০ কোটি টাকার এই বন্দর। মাতারবাড়ির গভীর বন্দরকে ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের যে আশেপাশের দেশগুলো সবাইকে যদি আমরা এই বন্দরটাকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসাবে ইউজ করতে পারি, তাতে করে কিন্তু আমাদের হিউজ একটা সম্ভাবনা আমাদের সামনে আছে। আজকেও পত্রিকায় দেখলাম যে এটার জন্য একটা সভা হয়েছে এবং সেখানে পাশ করেছেন অনেক টাকার বাজেট। যদি আগায় তাহলে আমার মনে হয় যে দেশ অনেক অনেক উপকৃত হবে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে শুরু হবে দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তির আনুষ্ঠানিকতা। অথচ প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী দেশগুলোর অংশীদারিত্ব জটিলতায় এক যুগ ধরেই থমকে ছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত। বিশেষ করে ভারত এবং চীন দুদেশেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের অংশীদারিত্বে আগ্রহী হওয়ায় ধীরে চলনীতির কৌশল নেয় বাংলাদেশ সরকার। তবে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে দুই দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। ডিপ সি পোর্ট এখন সময়ের দাবি। আগামী ৫ বছরের মধ্যে যদি ডিপ সি পোর্টটা কার্যকর না হয়, হয়তো আমরা ব্যবসায়িকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। মাতারবাড়ি একটা ডিপ সি পোর্ট এবং ওখানে যেহেতু ড্রাফটের কোনো রেস্ট্রিকশন নাই এবং এই ড্রাফট রেস্ট্রিকশনের যে ১৪.৫ মিটার যে ড্রাফট আছে, এই ড্রাফট কিন্তু আলটিমেটলি যে কোনো বড় জাহাজ ৮০ থেকে ১ লক্ষ টন জাহাজ কিন্তু এখানে চলে আসতে পারবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে মোট খরচ ধরা হয়েছে ১৭,৭৭৭ ১৬ লাখ টাকা। এর মধ্যে জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার ঋণ সহায়তা থাকছে ১২,৮৯২ কোটি ৭৬ লাখ টাকা। এর বাইরে বন্দরের নিজস্ব তহবিল থেকে ২,২১৩ কোটি ২৪ লাখ টাকার পাশাপাশি বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ২,৬৭১ কোটি ১৫ লাখ টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে দুটি ভাগে দুটি জেটি হবে, একটি কন্টেইনার জেটি, আরেকটি মাল্টিপারপাস জেটি। টার্মিনাল কনস্ট্রাকশনের কাজটা সহসায় শুরু হবে। এটা জাইকার অর্থায়নে হচ্ছে এবং জাপানিজ একটা ঠিকাদার পেন্টাওশন এবং তাওয়া কর্পোরেশন জয়েন্ট ভেঞ্চার, এরা কাজটা পেয়েছে এবং এই টার্মিনালের
দুইটা জেটি থাকবে। মাতারবাড়ি এশিয়া ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে গড়ে উঠলে ভারতের সেভেন সিস্টার কিংবা মিয়ানমার সহ পূর্বমুখী দেশগুলোর সাথে সমুদ্রপথের যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠবে। হাসান আহমেদ, ৭১। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় একজন ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সহকর্মী হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গলির ভেতর সারি সারি বেশ কয়েকটি ভবন। নারায়ণগঞ্জে ভুইঘরের শান্তিধারা, গিরিধারা, বউবাজার এলাকায় নিয়ম অনুযায়ী নির্মাণাধীন ভবনের সামনে সব ধরনের তথ্য সহ একটি সাইনবোর্ড থাকার কথা থাকলেও অভিযানে যে কিছুই পাননি রাজুক কর্তৃপক্ষ। ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমার থেকে এক্সট্রা মেশিন নিচ্ছে 2 মাসের ভিতরে হারাদের পারমিশন আমাকে দিয়ে দিবে, তারপর আমি বিল্ডিং এর কাজ করব। জমিটা দখল ক্রয় করি, করার পর আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি 2013 সালে। তখন আমাদের এখানে রাজুক ছিল না। সোয়ারেজ লাইনটা আপনার বিল্ডিং এর, যদিও আপনার জায়গার ভিতরে এটা বাইরে দেওয়া, কোনো নাই, সুযোগ নাই। তো আমি এটা সংশোধন করার চেষ্টা করবো আর কি। আমাকে 2 মাসের সময় দেওয়া হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপগঞ্জে রাজুকের নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে ওঠায় এই অভিযান। যেখানে নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সবার জন্য বসবাসযোগ্য সুশৃঙ্খল নগরী গড়ে তোলা। এই উদ্দেশ্যে রাজুক কাজ করছে এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা যে নতুন যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে সেগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করছি। এর আগে রবিবার নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের কারণে নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করে রাজুক। আর সোমবার রূপগঞ্জে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় 3টি ভবনের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। শাকিলা সম্পদ, ৭১। এই অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, অভিযানটি চলছে, আমরা যেটি দেখছিলাম খবরে, এ নিয়ে রাজুক কর্তৃপক্ষ কি বলছে, কতক্ষণ এই অভিযান চলবে এবং আজকের পর এই অভিযান কি অব্যাহত থাকবে কিনা জেনে নিতে চাই বিস্তারিত। অদিতি, গত 3 দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রাজুক কিন্তু অনেকটা সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ইতিপূর্বে এই ধরনের অভিযান কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দারা কখনো দেখেনি। এমনই অভিযান যেখানে আপনার গতকাল ছিল রূপগঞ্জে, তার আগে ছিল নারায়ণগঞ্জ শহরের মধ্যে, আজকে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা অংশে সাইনবোর্ডে শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শিলাবত কর্মকার যে নির্বাহী হাকিমের নেতৃত্বে প্রায় পুলিশ এবং রাজুকের অন্যান্য কর্মকর্তা সহ এই অভিযানে অংশগ্রহণ করে এবং অভিযানের মধ্যে এখানে প্রায় 11টি মিটার জব্দ করে 2 লক্ষ টাকা জরিমানা থেকে শুরু করে অনেক ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি অনেক ভবনকে অত্যন্ত সতর্ক করা হয় যাতে কোনোভাবেই বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত না হয়। তো আমাদেরকে নির্বাহী হাকিম শিলাব্রত কর্মকার তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজুকের এই অভিযান অতীতের যে কোনো সময় অত্যন্ত শক্তিশালী ভাবে তারা মাঠে নেমেছেন এবং কোনো প্রকার অবৈধ স্থাপনা কিংবা যারা ভবনের নকশা বহির্ভূত কোনো কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। ওনারা একটা কথাই বারবার উচ্চারণ করেছেন যে রাজুক সাধারণ নিরাপদ আবাসস্থলের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। কোনোভাবেই কারো আবাসস্থল অনিরাপদ হয় এবং অন্যের জন্য ঝুঁকি হয় এ ব্যাপারে তারা মোটেও ছাড় দিবেন না। তো আমরা অদিতি যেটা বলতে হয় যে রাজুকের যে ভবনগুলো পূর্বে হয়েছে কিছু অনুমোদন নিয়ে কিংবা যেগুলোর মধ্যে ভবনের অংশগুলো পরিবর্তিত হয়েছে এই জায়গাগুলোতে তারা অভিযান অব্যাহত রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা ভবন অনুমোদন ব্যতীত কোনো ভবন যেন না করে সেজন্য তারা আমাদেরকেও বলেছেন যাতে বিষয়টা জনগণের মধ্যে প্রচার করা হয়। কারণটা হচ্ছে রাজুক বারবার একটা কথাই বলছেন যে আসলে অনিরাপদ ভবন কখনোই তাদের কাম্য নয়। তো অদিতি, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আপাতত আমার কাছে।
ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম নারায়ণগঞ্জে রাজুকের অভিযানের খবর। দর্শক সহকর্মী হাবিবুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 14 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে র্যাব। কর্মকর্তারা জানান তাদের বিরুদ্ধে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দালালির অভিযোগ রয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার 14 জনকে দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া সহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা এই অভিযানের প্রশংসা করেন। ফিলিস্তিনি মুসলমানদের ওপর দখলদার ইসরায়েলিদের নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তরিকত মিশনের অনুসারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকালে সদরের লালকুঠি দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালকুঠি দরবার শরীফে শেষ হয়। এ সময় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্ব সহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কাছের বন্ধু সহ 17 জন স্বজনকে হারিয়েছেন গাজার অধিবাসী রংপুর মেডিকেলের শিক্ষার্থী আবু মনসুর মাহমুদ। গাজায় গণহত্যায় দিন দিন মুষড়ে পড়ছেন তিনি। তবু চান নিজ জন্মভূমিতে ফিরতে। প্রত্যাশা দ্রুত স্বাধীন হবে ফিলিস্তিন, জয় হবে মুসলমানদের। বাংলাদেশে কেমন আছেন আবু মনসুর, বিশ্বের মুসলমানদের কাছে কি চাওয়া তার, জানবো শাহবাজিদ আহমেদের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজার অধিবাসী রংপুর মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী আবু মনসুর মাহমুদ মুসলেহ পড়াশোনার জন্য 4 বছর ধরে আছেন রংপুরে। এখানেই সহপাঠী, বন্ধু, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দিন পার করছেন তিনি। ক্লাসও করছেন নিয়মিত। প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় স্বজন, গ্রামবাসী ও দেশবাসীকে হারাচ্ছেন আবু মনসুর। জানেন না কবে শেষ হবে নারকীয় এই হত্যাকাণ্ড। যদিও মনসুর ও তার পরিবার ফিলিস্তিনের বাইরে থাকার কারণে নিরাপদে আছেন, কিন্তু দেশের স্বজন, প্রতিবেশী কেউ ভালো নেই। I don't know how they are surviving. Actually, I am Palestinian. পরিস্থিতি মোটেও ভালো নয়। আমি জানি না তারা কিভাবে বেঁচে আছে। আমি একজন ফিলিস্তিনি। আমি কল্পনা করতে পারি না যে তারা এত কষ্ট পাচ্ছে, কিন্তু এত কিছুর পরও তারা ধৈর্য ধরে আছে। তারা স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। We know and everyone know. মনসুর জানান কয়েক মাস আগে তার কাছের এক বন্ধু হামলায় নিহত হয়েছে, যে ডাক্তার হতে চেয়েছিল। শুধু তার বন্ধু নয়, এভাবে ফিলিস্তিনিদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। কে তাদের অস্ত্র দিচ্ছে, কে তাদের যানবাহন ও যুদ্ধের রসদ দিচ্ছে। আমরা সবাই জানি জাতিসংঘ ইসরায়েলকে সমর্থন করছে। আমি এই ধরনের জাতিসংঘে বিশ্বাস করি না। তাদের এই নারকীয় ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতি যেভাবে সংহতি জানিয়েছেন এর প্রশংসা করেন মনসুর। তিনি আশা করেন দ্রুত ফিলিস্তিনে ফিরে গিয়ে যুদ্ধ বিগ্রহ ছাড়াই বসবাস করতে পারবেন। আমাদের হৃদয়ের গভীরে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, কারণ আমরা জানি তারা আমাদের জন্য কি করার চেষ্টা করছে। তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ও আমাদের সমর্থন করছে, এটা সত্যি অসাধারণ। আমি নিজের চোখে অনেক বাংলাদেশিকে দেখেছি যারা ফিলিস্তিনিদের, বিশেষ করে গাজাবাসীদের সাহায্য করার জন্য সবকিছু করতে রাজি। মনসুরের মতো আরো 200 জনের বেশি ফিলিস্তিনি আছেন বাংলাদেশে। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যের প্রণোদনার বীজ বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে। নিম্নমান ও পরিমাণে কম বীজ দিয়ে বরাদ্দের টাকা আত্মসাতের ঘটনায় উপজেলার 3 কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে কৃষি বিভাগ এবং প্রশাসন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরা কান্দুলিয়া ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব গত বন্যায় ক্ষতিগ্রস্ত হলে বিনামূল্যে প্রণোদনা শাকসবজির বীজ সহায়তা নিতে কৃষি বিভাগের তালিকায় নাম দেন।
তালিকা অনুযায়ী লাল শাক, বেগুন, শিম, পালং শাক, লাউ, মূলা, টমেটো ও মিষ্টি কুমড়ো সহ 8 ধরনের 12 প্যাকেট বীজ পাওয়ার কথা তার, কিন্তু তিনি পেয়েছেন 8 প্যাকেট। অনেকে আবার পেয়েছেন 3 প্যাকেট করে। তারপরেও বীজ নিম্নমানের হওয়ায় রোপণের পর চারা গজায়নি। 7-8 পদ মিলাই পাইছি, এটি বুনতে গিয়ে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ জ্বালাইছে। আমরা 3 প্যাকেট এই সবজি পাইছি। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিএডিসির বদলে ইস্পাহানি এগ্রো লিমিটেড থেকে 320 টাকা দরে নিম্নমানের বীজ কিনে টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানান জনপ্রতিনিধিরা। এটা কৃষি কর্তৃপক্ষ মোটেও ঠিক করে নাই, এবং আমার কথা হলো যথাসময়ে যদি দিত তবুও আমরা এগুলো কাজে লাগাইতে পারতাম, কিন্তু তেমন একটা কাজে লাগাইতে পারছি না, এবং এটা আমার মনে হয় আর কি এটা প্রতারণা করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে 13টি চেকের মাধ্যমে ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রতিনিধি আকাশ কুমারের নামে 47,25,825 টাকা পরিশোধ করা হয়। একই তারিখে আকাশ কুমার ইস্পাহানি এগ্রো লিমিটেড আগ্রাবাদ চট্টগ্রামের নামে 25,93,000 টাকা পরিশোধ সহ ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তার হিসাব নম্বরে 21 লাখ টাকা জমা দেন। যদিও এসব প্রমাণ আর অনিয়ম অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা। এটা শুরু সাবেক কৃষি অফিসারের সময় শুরু হয়েছিল, তা আমি জাস্ট এসে এটা শেষ করি এবং ক্ষমতা বলে এগুলার হয়, কিন্তু আমার জানা মতে এখানে কোনো রকম অনিয়ম বা কোনো কিছু হয় নাই। এদিকে এসব অভিযোগের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ময়মনসিংহ খামারবাড়ি উপজেলা পরিচালক নাসরিন আক্তার বানু। উপজেলার কৃষি কমিটির হেড হিসেবে ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগে দেওয়া তথ্যে ধোবাউড়া উপজেলায় ক্ষতিগ্রস্ত 7,860 জন কৃষকের জন্য প্রণোদনার বীজ বরাদ্দ ছিল 47,25,825 টাকা। প্রত্যেকের 8 ধরনের 12 প্যাকেট বীজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 600 টাকা করে। শাকিলা শম্পা, ৭১। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে জামালপুরের সরিষাবাড়ির বড়বাড়িয়ায় হয়ে গেল গ্রামীণ খেলার উৎসব। খেলা দেখতে উৎসবে দূর দূরান্ত থেকে হাজির হন সব বয়সী মানুষ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলো তুলে ধরতেই এই আয়োজন। সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। আনন্দ উল্লাসে মুখর জামালপুরের সরিষাবাড়ির বড়বাড়িয়া ব্রিজপার মাঠ। বাদ্যযন্ত্রের ছন্দে খেলার আনন্দে মেতে উঠেছে দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ। নাচের ভঙ্গিতে চলছে লাঠি খেলার কসরত, আবার হাড়ি ভাঙা খেলায় চোখ বাঁধা খেলোয়াড়দের হার জিতের পালা। পিচ্ছিল কলাগাছে উঠতেও চলে দুর্দান্ত প্রতিযোগিতা। দর্শকরা জানান, বহুদিন পর এমন আয়োজনে খুশি তারা। এখানে একটা সাধারণ মানুষের একটা মিলন মেলা ছিল, যেটা আমরা মন ভরে প্রাণ ভরে উপভোগ করলাম। গত 20 বছর যাবত এই খেলার কোনো আর নাই এই এলাকায়, তবে আজকে এই খেলার আয়োজন থেকে আমাদের অনেক ভালো লাগছে। এদিকে আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। আমরা যেন এই হারানোর স্মৃতিগুলো আমরা যেন আগামীতে আরো ফিরে আনতে পারি, এবং আজকে যুব সমাজ যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন এই হারানো ঐতিহ্য যেন আগামী দিনে আরো ফিরে আনতে পারে। এখানে হারিয়ে যাওয়া যে খেলাগুলো, এই খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের আয়োজন। নূর তাজমিন নীর, ৭১। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।